স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব বৃত্তি পরীক্ষা 2019-এ যে কোশ্চেন পেপারটা হয়েছিল বাংলায়, সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব। তো সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। বৃত্তি পরীক্ষাটা তোমাদের বাংলায় হবে 100 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা আলোচনাটা শুরু করছি। 1 নম্বরে কি বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর করে 4টে প্রশ্ন থাকবে, 32 নাম্বার। ঠিক আছে, এবারে 1-এর ক কি বলছে, ঘাস তো আমার মাও খায়, সে তোমার মতো এত বড় হয়নি, কোন রচনার অংশ? তাহলে আমরা উত্তর কি বলবো? তাহলে বলবো যে উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ। লেখককে বলবো যে লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। কে কাকে এই কথাটি বলেছিল? উত্তর বলবো যে ছাগলছানা এক মস্ত ষাঁড়কে উদ্ধৃত কথাটি বলেছিল। কেনই বা বলেছিল? এবার বলবো যে ছাগলছানা আগে ষাঁড়কে কখনো দেখেনি, ষাঁড়ের শিং দেখে তাকে সে ছাগল মনে করে আর কি, তাই সেই কারণে সে ষাঁড়কে জিজ্ঞাসা করে যে সে কী খায়। এই প্রশ্নের উত্তরে ষাঁড় যখন বলেছিল যে সে ঘাস খায়, তখন সে অবাক হয়ে উদ্ধৃত কথাটা বলেছিল, কারণ ঘাস তো তার মাও খায়, কিন্তু তার মা কিন্তু এত বড় হয়নি। তারপরে বলছে বক্তা কি উত্তর পেল? উত্তর বলবো ছাগলছানার কথা প্রসঙ্গে ষাঁড় বলেছিল সে বনের ভিতর ছাগলছানার মায়ের তুলনায় অনেক ভালো, অনেক বেশি করে খায়। তারপরের প্রশ্নটা বলছে তারপর কি সিদ্ধান্ত নিল? এবার বলবো যে ষাঁড়ের কথা শুনে ছাগলছানা সিদ্ধান্ত নেয় যে সেও ষাঁড়ের সঙ্গে বনের ভিতরে ঘাস খেতে যাবে। তারপরে বলছে, পরের প্রশ্ন বলছে সিংহের মামা আমি নরহরি দাস উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ? লেখককে নরহরি দাস আসলে কে? সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? এবার দেখো বলছে যে উদ্ধৃত কথাগুলি কোন গল্পের অংশ? উত্তর হবে যে উদ্ধৃত কথাগুলি নরহরি দাস গল্পের অংশ। লেখককে, লেখক হলেন নরহরি দাস, গল্পের লেখক হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। নরহরি দাস আসলে কে? নরহরি দাস আসলে হলো ছাগলছানা। সে কাকে ভয় দেখাতে চেয়েছিল? সে শিয়ালকে ভয় দেখাতে চেয়েছিল। শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন? উত্তর বলবো যে বাঘমামার বাড়ির নিমন্ত্রণ থেকে ফিরে রাতের অন্ধকারে শিয়াল তার গর্তে ছাগলছানাকে দেখে ভেবেছিল কোনো অদ্ভুত একটা জীব। তার উপর ছাগলছানা বলেছিল যে সে সিংহের মামা। সিংহের মামা নরহরি দাস এবং 50টা বাঘ তার এক গ্রাসের খাবার। এই কথা শুনেই শিয়াল ভয় পেয়ে বাঘের কাছে ফিরে যায়। বাঘ সমস্ত ঘটনা শুনে প্রচণ্ড রেগে গিয়ে ছাগলের কাছে যেতে চায়, কিন্তু শিয়ালের গর্তের কাছে গেলে পরে ছাগলছানা দূর থেকে তাকে দেখে বুদ্ধি করে শিয়ালকে ধমক দিয়ে বলে তার এক গ্রাসের খাবার হিসাবে শিয়াল একটিমাত্র বাঘ শুধু নিয়ে এসছে। এই কথা শুনে বাঘ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। তারপরেরটা বলছে নেক্সট প্রশ্ন বলছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। উদ্ধৃত অংশটি কোন গল্পের অংশ? তাহলে উদ্ধৃত অংশটি ছেলেবেলার দিনগুলি গল্পের অংশ। লেখককে, লেখক হলেন পুনলতা চক্রবর্তী। কে কাকে এই কথা বলেছিল? উত্তর হবে এই কথা লেখিকার মা ছোটবেলায় লেখিকাকে বলেছিল। পরের কোশ্চেন বলছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? তো এটা কি হবে? চোর পুলিশ খেলার সময় লেখিকার দাদা লেখিকার হাতে একটি বালার মুখ ফাঁক করে তার মধ্যে অন্য হাতের বালাটা গলিয়ে হাতকড়ি বানিয়ে লেখিকাকে ধরে নিয়ে যাচ্ছিলেন। লেখিকা ঝটকা দিয়ে হাত ছাড়াতে চাইলে বালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়ে। তখন এই সোনার বাংলা ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেখিকার মা তাকে এই কথাটা বলেছিলেন। পরের প্রশ্ন চলে আসছি, বলছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? উত্তর হবে লুসাই পাহাড়ের বিস্তার প্রায় 650 থেকে 700 বর্গমাইল এলাকা জুড়ে।
তারপর বলছে কোন পাহাড় কেন কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে? উত্তর হবে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে। কারণ হচ্ছে প্রায় 600-700 বর্গমাইল বিস্তৃত এই পাহাড়ে একটাও কোনো গ্রাম নেই, জনমানবহীন এই পাহাড়, এমনকি পথও নেই। সেখানে বনের মধ্যে অজস্র বন্য জীবজন্তু বাস করে। সন্ধ্যার পর এই বন খুব বিপজ্জনক। আবার বেলা 9টা-10টার আগে সেখানে পাহাড়ের ঘন অরণ্যে সূর্য দেখা যায় না। কারা সেই পাহাড়ে গিয়েছিল? উত্তর হবে, বলবো যে বনের খবর গল্পের লেখক বৃদ্ধ লুসাই, শ্যামলাল, অপর এক খালাসি ছাড়াও প্রায় 7 জন লোক সেই পাহাড়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল? উত্তর হবে পাকোয়া নদীর ওপারে গিয়ে বন কেটে তাঁবু খাটানো হয়েছিল। ওই রাতে বুনো হাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল? উত্তর হবে যেভাবে বলবো যে পাকোয়া নদীর পাড়ে কথক ও তার সঙ্গীদের তাঁবুর কাছে মাহুতরা তাদের হাতি দুটো বেঁধে রেখেছিল। বুনো হাতি যাতে না আসতে পারে তাই তারা বড় বড় মশাল জেলে পাহারা দিচ্ছিল। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা কাঁচা বাঁশের মাথায় আগুন জ্বালিয়ে মশাল জ্বালিয়ে রেখেছিল, যাতে রাতে হাতি এলে কথকের লোকেরা সেই মশাল দেখিয়ে তাদেরকে হাতিগুলোকে ভয় পাওয়াতে পারে এবং বিকট চিৎকার করতে করতে ছুটে যায়, ফলে হাতিরা ভয় পেয়ে বনে ঢুকে গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলেছে ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রাধার কাজটি কে করেছিল? কী চালের ভাত হলো? কোথা থেকে মাছ কেনা হয়েছিল? তারপর বলছে কোথায় রান্না করা হয়েছিল? কিসের থালায় তারা ভাত খেয়েছিল? খাওয়ার পর কী কী জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? তাহলে ফার্স্টের প্রশ্ন বলেছে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? তাহলে উত্তর বলবো উদ্ধৃত অংশটি রানীচন্দ্রের আমার মায়ের বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। রাধার কাজটা কে করেছিল? উত্তর হবে লেখিকা রানীচন্দ্র যে নৌকা করে মামাবাড়ি যাচ্ছিলেন সেই নৌকার এক মাঝি রান্নার কাজটি করছিল। কী চালের ভাত হলো? উত্তর হবে যে লাল মোটা চালের ভাত হলো। কোথা থেকে মাছ কেনা হয়েছিল? উত্তর হবে আসার পথে কোনো জেলে ডিঙা থেকে মাছ কেনা হয়েছিল। কোথায় রান্না করা হয়েছিল? উত্তর হবে নৌকাতেই রান্না করা হয়েছিল। কিসের তলায় তারা ভাত খেয়েছিল? উত্তর হবে মাটির তলায় তারা ভাত খেয়েছিল। খাওয়ার পর কী কী জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল? তাহলে উত্তর হবে মাঝিরা খাওয়ার পর থালা বাটি হাঁড়ি কড়াই ধুয়ে নৌকোর পাটাতনের নিচে তুলে রেখেছিল। 2 নম্বরে চলে আসছি, বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র কবিতার অংশ। কার লেখা? তো সুনির্মল বসুর লেখা। কবি কি বলতে চেয়েছেন? উত্তর হবে বলবো যে মাটির সহনশক্তি বা সহ্য ক্ষমতা অসীম, সে নিজের ওপর সমগ্র বিশ্বজগৎকে ধারণ করে আছে। মাটির বুকে ইট কাঠ লোহা পুঁতে বাসস্থান নির্মাণ করেছে, আবার মাটির বুকে গর্ত করে মানুষ খনি আবিষ্কার করেছে, কিন্তু মাটি সব অত্যাচারই নীরবে সহ্য করেছে। মাটির এই সহনশীলতা দেখেই কবি সহিষ্ণুতার শিক্ষা অর্জন করতে বলেছেন। পরের প্রশ্ন বলছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই কোন কবিতার অংশ? পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল? তাহলে কোন কবিতার অংশ? উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ। পানির অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল? তাহলে বলবো যে কবিতাটিতে জলের অভাবে এক কঠিন পরিস্থিতির সৃষ্টির কথা বলা হয়েছে। একদিকে সূর্যের প্রচণ্ড তেজে নদী নালা সব জল শুকিয়ে যাচ্ছে, মানুষের বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, আকাশ ভেঙে
গৃহস্থেরা হালের গরু বেঁধে রেখে কাঁদছে। ঘরের মেয়েরা কিছু না পেয়ে কেবলমাত্র ডাল খিচুড়ি রান্না করেছে। জল না পেয়ে আম ও কাঁঠাল গাছের পাতাগুলো ঝরে পড়েছে। পানকৌড়ির দল শুকনো জলাভূমিতে অস্থির হয়ে পড়েছে। কপোতকপতিরা নিজেদের বাসায় বসে কাঁদছে। ফুলের কুঁড়ি ফুল ফোটার আগেই ঝরে পড়ে যাচ্ছে। তারপরে বলতে পারি যে সুতরাং জলের অভাবে মানুষ থেকে শুরু করে প্রকৃতি প্রত্যেকেই প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা 2 দাগ অবধি আলোচনা করে ফেললাম। নেক্সট ভিডিওতে 2 দাগের খ অবধি আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা গ নাম্বার থেকে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। কেমন লাগছে ভিডিও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।